হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের দিন এই ডাকাতের মা গল্পটা যে পর্যন্ত পড়েছিলাম, আজকে তারপর থেকে পড়া শুরু করব। যে রাত্রের একা একা সৌখীর মা শীতের রাত্রিতে শুয়ে আছে আর বিভিন্ন বিষয়ের কথা সে ভাবছে, বিশেষ করে তার বর্তমান এবং অতীতের যে অবস্থা, সে অবস্থা সে একটা তুলনামূলক ভাবনা চিন্তা তার মাথার মধ্যে আসছে। আর সে কিন্তু ঘুমাতে পারছে না, ঘুম আর আসতে চায় না। রোজ রাতেই এই অবস্থা, মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালে ঘুম হয় না। শীতের দিনে, শীতের রাত্রিতে বা শীতকালে ঘুমানোর, শান্তিতে ঘুমানোর বা আরাম করে ঘুমানোর একজনের এক ধরনের পদ্ধতি থাকে। বিশেষ করে এখানে আপাদমস্তক লেপ কম্বলের তলায় নিজেকে সেঁধিয়ে দিলে একটু আরামটা বেশি পাওয়া যায়। অনেকের এরকম একটা পদ্ধতি অবলম্বন করে। সৌখীর মায়েরও ঠিক একই অবস্থা, মাথা এবং পা দুটোই কম্বলের মধ্যে ঢুকিয়ে তার ঘুমানো অভ্যাস বা ঘুমোতে তার ভালো লাগে, কিন্তু সেটা উপায় নেই। কেন নেই? একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কিমারি মেরেছিল মাকে। এই যে বাড়ি ফিরে আসার পর দরজা খুলে দেওয়ার যে সংকেত বা টোকা মারার যে কথা আমরা আগে পড়েছি, সেই টোকার যদি ঘরের ভিতরকার মানুষের কানে না পৌঁছায়, যেটা একদিন হয়েছিল, সৌখীর মা শুনতে পায়নি সৌখীর সংকেত, তারপর সৌখীর মাকে সৌখী এসে কি মারি মেরেছিল, বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব। বাপের বেটা, তাই মেজা যেমন করা, আর বলে না বাপ কা বেটা। সৌখীর মা সৌখীর বাবাকেও দেখেছে, তার মেজাজের পরিচয় সে পেয়েছে। সে একই ধরনের মেজাজের মানুষ বা মেজাজি মানসিকতা সৌখীর মধ্যেও কিন্তু উত্তরাধিকার সূত্রে সৌখী অর্জন করেছে। তাই ছেলেটাই মেজাজের কথা প্রসঙ্গে সৌখীর মায়ের সৌখীর বাবার কথা মনে হয়েছে। আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমুলেও একটা বকুনি দেবার পর্যন্ত লোক পর্যন্ত নেই বাড়িতে। গেল 5 বছরের মধ্যে, এ কি কম দুঃখের কথা? এই লাইনটা তুলেবার প্রশ্ন এসেছিল, এ কি কম দুঃখের কথা? এখন সৌখী যদি কম্বল মুড়ি দিয়ে, আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে শুয়েও ঘুমায়, তাহলেও কেউ তাকে বকুনি দেওয়ার মতন বাড়িতে আর নেই। এটাই কিন্তু দুঃখের ডাকাতের মায়ের কাছে। এই একই কম দুঃখের কথা, এটা কিন্তু এবছর প্রশ্নতে এসেছিল। ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। এই যে পিরিয়ড, এই যে সময়টা সৌখী এখন জেলে কাটাচ্ছে, এই সময়ের মধ্যে কিন্তু যদিও সৌখীর আসার সম্ভাবনা নেই, সৌখী আসবে না জানে, তবুও কিন্তু সৌখীর মা একদিনের জন্য নাক মুখ ঢেকে আর ঘুমোতে পারে না বা ঘুমায়নি। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খড়খড় করে শব্দ হলো। গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধ হয়। রাতের প্রাণী, রাতচরা প্রাণী গন্ধগোকুল, অথবা যাকে আমরা চলতি কথায় বলি ভাম বা শিয়াল, এরা রাতের অন্ধকারে বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে। কি খেতে যে এরা আসে বোঝা দায়। সৌখীর মা বুঝতে পারে না কিসের আশায়, কিসের লোভে, কিসের খাদ্যের জন্যে এই সমস্ত রাতচরা প্রাণীগুলো তার বাড়ির উঠোনে এসে ঘোরাঘুরি করে। বুড়ো হয়ে শীত বেড়েছে, সৌখীর মায়ের বয়স এখন অনেকটাই বেড়ে গেছে, তাই আগের তুলনায় এখন তার যেন শীত বোধ আরও বেড়েছে। আগে একখানা কম্বলে কেমন দিব্যি চলে যেত, এ কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরনো। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, সে কি আজকের কথা? দেখো, সে কি আজকের কথা, লাইনটা যদি তুলে দেয়, খুব ভালো করে যদি মনে রাখতে না পারা যায়, অথচ খুব সহজ কথা। কি কথা? এখন সৌখীর মা যে কম্বলটা গায়ে দিচ্ছে সেটা বেশ কি হয়েছে, অনেক কালের, মানে পুরনো হয়ে গেছে। এই কম্বলটাই এর আগের বার সৌখী যখন জেলে কিছুদিনের জন্য কাটিয়েছিল,
শাস্তি ভোগ করেছিল, সেই সময় সে জেল থেকে এনেছিল, হাজত থেকে এনেছিল। সেই কম্বলটাই এখন বর্তমানে সৌখীর মা শীতকালে ব্যবহার করে। এখানে এই কম্বলটি যেটি সৌখী এর আগের বারে জেল থেকে এনেছিল ছাড়া পাওয়ার পর, এখানে সেই কম্বলটার কথাই বলা হয়েছে। সে কি আজকের কথা? কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে। এবার ভাবে, সৌখীর মা ঘুম নেই তো, রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবছে, অনেক কথা ভাবছে। আচ্ছা, কম্বলটা কতদিনের হতে পারে? সে একবার ভাবার চেষ্টা করলো, কিন্তু ভাবতে গিয়েই বাধা পড়লো। দেখো, আমরা কিন্তু গল্পের এবার একটা অন্য জায়গায় ঢুকে যাচ্ছি। কীরকম? টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। বহুদিনের পুরনো শব্দ, অর্থাৎ যে শব্দের সঙ্গে আজ বেশ 4 বছরই সৌখীর মায়ের আর কোনো প্রায় যোগাযোগ নেই, বা 2 বছর বলা যেতে পারে, কারণ ডাকাতি দলের সদস্যরা তাকে প্রথম 2 বছর অন্তত টাকা দিয়ে গেছে। টিকটিকির ডাক বোধ হয়। হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে। খুব ভালো করে জায়গাটা খেয়াল রাখো, এটা একটা প্রবাদ। সৌখীর মার মনে হয় যে টিকটিকিরাও বোধ হয় তার সঙ্গে মশকরা করছে। হাতি যখন পাঁকে পড়ে, পাঁক মানে জল কাদার যে পথ বা অবস্থা, সেখানে যদি হাতি পড়ে যায়, হাতি অত বড় শরীর নিয়ে উঠতে পারে না, তখন তার পাশ থেকে কী হয়, ব্যাঙেরা তখন হাতিকে এসে অবজ্ঞা করে যায়, লাথি ছুড়ে যায়। তা আজকেও সৌখীর মায়ের ভাগ্য বা কপাল, তার পরিস্থিতিকে যেন ব্যঙ্গ করছে ওই টিকটিকিরা তাদের টকটক শব্দ করে। টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য। করে নে। সৌখীর মার মনে হয়েছে টিকটিকি যে অবজ্ঞা করছে, করুক, ওরা তো অবুঝ। টকটক করে আবার দরজায় 2টো টোকা পড়ল। না, তাহলে টিকটিকি না তো। আওয়াজটা ক্ষণক্ষণে, টিনের কবাটের উপর টোকা মারবার শব্দ। তা ওর প্রথমটা যে টকটক শব্দ কানে এসেছিল সৌখীর মায়ের, সেটা মনে হয়েছিল যে টিকটিকির শব্দ। কিন্তু আবার যখন সেই একই ধরনের শব্দ হলো, তখন কিন্তু সৌখীর মা, ডাকাতের মা উপলব্ধি করতে পারলো, পার্থক্যটা বুঝতে পারলো যে এটা টিকটিকির শব্দ তো না, বরং টিনের পাল্লার উপর, কপাটের উপর যে শব্দ, সেই টকটক করে পড়ার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে, সেটা কখন নিভে গিয়েছে। কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? ফায়ার প্লেসের প্রসঙ্গ আমরা জানি। ঘর গরম করার জন্য শীতের দেশে বা শীতকালে, এখনকার তো দিনে ইলেকট্রিক হিটার, রুম হিটার ব্যবহার করা হয়। সৌখীর মা ঘর গরম করার জন্যে আগুনের ব্যবস্থা করেছিল, কিন্তু কখন সেই আগুন নিভে গেছে। কিন্তু সেই ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? তাহলে মনে হলো যে বোধহয় ডাকাত দলের সদস্যরা সৌখীর মায়ের খবর নিতে এসেছে। আবার দরজায় 2টো টোকা পড়ল। আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। কোন ব্যাপারটা? যে আসতে পারে হয়তো সৌখীর দলের সদস্যরা কেউ। এখন সৌখী আসতে পারে এরকম সম্ভাবনা তার নেই, মনের মধ্যে উঁকিও দিচ্ছে না, কারণ এখনও আস্তে আস্তে কমসে কম 1টা বছর। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। লোকটাও বোধ হয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে।
বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়লো দুটো, এবার একেবারে কানের কাছে হবেই, কারণ সৌখীর মা তো বিছানা ছেড়ে দরজার কাছে চলে গেছে। স্বভাবতই শব্দটা সৌখীর মায়ের কানের কাছে। এ টোকা পড়বার কথা ছিল না, অবাক কাণ্ড। তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি, কারণ দুবার হয়ে যদি থেমে যেত তাহলে দলের লোক টাকা দিতে এসেছে। কিন্তু এখানে আমরা কবার তাহলে মোট টকটক শব্দ সৌখীর মা শুনলো? 3 বার। প্রথমে ভেবেছিল টিকটিকির শব্দ, সেটা একবার। তারপরে যখন উঠে বসলো আর একবার শব্দ শুনে 2 বার। এবার যখন শব্দ শুনে এগিয়ে গিয়েছে দরজার কাছে, তখন দরজার কাছ থেকে সে আর একবার শব্দ শুনলো, তাহলে 3 বার শব্দ শুনলো। 3 বার শব্দ তো কখনো দলের লোকরা টাকা দিতে আসার সময় করে না, তাহলে পুলিশের লোক নয় তো? টোকা মারবার নিয়ম কানুনগুলো হয়তো ভালো জানে না। সৌখী ছাড়া পাবার যে এখনো বহু দেরি, নিশ্চয়ই পুলিশের লোক। তাহলে সৌখীর মায়ের মনে হলো দলের লোক না হলে এরা পুলিশের লোক, কারণ সৌখীর আসার একটা সম্ভাবনা এই 3টে টোকার মধ্যে দিয়ে সূচিত হয়, কিন্তু সে সম্ভাবনা তো সৌখীর মা জানে এখন সেটা নেই, কারণ এখনও কমসে কম 1 বছর আছে সৌখীর ফিরে আসার ক্ষেত্রে। তাহলে ভাবলো নিশ্চয়ই পুলিশের লোক, তবে তুমি যেই হও টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা বলতে হবে সাবধানে, দলের কারো নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। পুলিশের লোক বিভিন্ন পদ্ধতিতে তারা কি করে, খোঁজ খবর নেয়, খুঁচিয়ে পেটের কথা জানতে চেষ্টা করে। কিন্তু সৌখীর মাও একজন, যাকে আমরা বলি ঘাঘু, অর্থাৎ সেও বেশ অভিজ্ঞ, কী করে কথা না বলতে হয়, কী করে কথা পেটে চেপে রাখতে হয়, কী করে অন্য প্রসঙ্গ দিয়ে মূল কথার থেকে এড়িয়ে যেতে হয়, সে সমস্ত কায়দা কৌশল কিন্তু সৌখীর মা বা ডাকাতের মা কিন্তু ভালোই জানে। তাই সে আগে থেকে সাবধান হয়ে যায় যে টাকা দিতে আসলে নিয়ে নেব, কিন্তু যদি পুলিশ হয় তবে দলের কারো নামধাম মুখ দিয়ে যাতে অজান্তে বেরিয়ে না পড়ে, সেরকম ভাব তাকে সাবধানে থাকতে হবে। হঠাৎ মনে পড়লো হুড়কো খুলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। এই যে বলেছিল 3 বার শব্দ থেমে থেমে 2 বার করে হলেই যে খুলতে হবে তা নয়, 10 বার নিঃশ্বাস পড়তে যে সময় লাগে সেই সময়টা কিন্তু অপেক্ষা করতে হবে। তাই মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কি? ইম্পর্টেন্ট লাইন। কখন এরকম পরিস্থিতি হয়েছিল? বুকের মধ্যে ধরাস ধরাস করছে, বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। তাড়াতাড়ি এরকম করে 10 বার তাড়াতাড়ি নিঃশ্বাস ফেলে সে একটা নিয়ম রক্ষা করতে হয়, তা সে নিয়ম রক্ষাটা করে নিল। কে? আমরা আবার একটা নতুন ঘটনা বা জায়গাতে ঢুকে যাচ্ছি সেই রাতেই। এই গল্পটার বিস্তার কিন্তু মাত্র 1 রাত এবং তার পরের দিন সকাল। এই বলা যেতে পারে 1 রাতের মধ্যেই এবং তার পরের দিন সকালের মধ্যেই কিন্তু গল্পের শুরু এবং শেষ নিহিত রয়েছে। দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকে কি করে? লম্বা চওড়া লোক, তাকে দেখে ডাকাতের মায়ের গাটাও ছমছম করে ওঠে। কে? সৌখী? ওমা তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। অতর্কিতে, অযাচিতভাবে, যাকে আমরা বলি অপ্রত্যাশিতভাবে, অযাচিত নয় অপ্রত্যাশিতভাবেই কিন্তু সৌখীর আগমন, আবির্ভাব। এখন আসতে তার 1 বছর দেরি। অথচ সৌখী আজ রাতেই এলো। প্রথমটা যেন বিশ্বাসই করতে চাইছে না, বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল।
জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে, কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। এই আনন্দ তার রাখবার জায়গা নেই। আন্ডারলাইন করো, এই আনন্দ তার রাখবার জায়গা নেই। জেলখানা থেকে ছাড়া পেয়ে কয়েদি যখন আসে, তখন অন্তত সৌখীর মার মনে হয়েছে যে সে মুক্তি পেয়ে আসছে, তাই সে ঢাকঢোল পিটিয়ে লোককে জানান দিয়ে দিনের আলোতেই আসতে পারত। তা না করে সে কী করছে, রাতের অন্ধকারে চুপি চুপি আসছে। কিন্তু যেভাবেই আসুক, ছেলে ফিরে এসেছে, এই ফিরে আসাতেই তার আনন্দ, সে আনন্দ সে সেই সময়ে আর তার রাখবার জায়গা পাচ্ছে না। তাহলে 5 বছরের জেল 1 বছর আগেই সৌখী কী হয়েছে, ছাড়া পেয়ে গেছে। কেন কেন এমনটা হয়? সাজা অনেক সময় কমে যায় বিভিন্ন কারণে। এখানে সেই কারণটা কি দেখো, লাট সাহেব জেল দেখতে গিয়েছিল। লাট সাহেব, যেটা আমরা এখন বর্তমান যুগে অনেকটা রাজ্যপালকে বলতে পারি, আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। লাট সাহেব যেন কী হয়েছে, আমার কাজ দেখে, জেলখানাতে তো যারা থাকে হাজতবাস যারা করে, যারা সাজাপ্রাপ্ত কয়েদি, তারা কিন্তু মূলত সশ্রম দণ্ডে দণ্ডিত হয়। জেলখানাতে বসে বসে খেয়ে ঘুমিয়ে কাটে না দিন তাদের রীতিমতন বিভিন্ন কাজ করতে হয়। যে কাজটা পারে বা তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে তাদের সেই সমস্ত কাজে অংশগ্রহণ করানো হয়। তাহলে সৌখীকে যে কাজই সে করতো না কেন, যে দায়িত্ব সে পালন করুক না কেন জেলখানায়, সেই কাজে নাকি লাট সাহেব খুশি হয়ে তাকে কী করেছে, তার শাস্তি কমিয়ে দিয়ে তাকে আগাম মুকুব করে দিয়েছে। খুশি আর কি, এর পেছনে আর একটা কারণ আছে। সৌখী বলছে এটা হচ্ছে আপাত কারণ, যে আমার কাজ দেখে লাট সাহেব খুশি হয়ে আমাকে রিলিফ করে দিয়েছে, শাস্তি মুকুব করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। কিন্তু এর ভেতরে অন্য একটা কারণ আছে। সেটা কি? খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলুম, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে। তাহলে সৌখী টাকা খাইয়েছিল জমাদারকে, আর জমাদার সুপারিশ করেছিল জেলার বাবুর কাছে। জেলের যে কয়েদিদের দেখভাল করে বা সর্বময় কর্তা জেলার সাহেব, তা তিনিই মূলত লাট সাহেবের কাছে সৌখীর হয়ে সুপারিশ করেছিলেন। আর সেই সুপারিশের ভিত্তিতেই লাট সাহেব তাকে কী করেছে, রেমিশন দিয়ে দিয়েছে, তার শাস্তির পরিমাণ কমিয়ে দিয়েছে। তাই বেশি রেমিশন পেয়ে গেলাম, অর্থাৎ ছাড় পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। কুপি অর্থাৎ ছোটো যাকে আমরা লম্প বলি, কেরোসিন তেলের কুপি। সৌখীর মার ঘরে তো আর বৈদ্যুতিক বাতি নেই, আছে কেরোসিন তেলের সামান্য টিমটিমে কুপি বা লম্প, সেটাও নিভে গেছে বা নেভানো আছে। তাই সৌখী এসে সে লম্পটা জ্বালাতে বলছে, তারপর সব কথা হবে। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী। যেটুকুনি বললে তার মা শুনতে পায়, বরঞ্চ তার থেকেও বেশি জোরেই বলল। কারণ উদ্দেশ্যটা কি, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। অন্ধকারের মধ্যে টর্চ নেই, কিছু নেই, কীভাবে খুঁজবে মা তার সেই কুপিটা বা টেমিটা, ছোট যে কেরোসিন তেলের দ্বারা জ্বালা যে প্রদীপ, তা সেটা খুঁজতে সাহায্য করার জন্যেই সৌখী নিজের দেশলাই জেলে তুলে ধরে। আর জোরে জোরে কথা বলে, কাদের শোনানোর জন্যে? ঘরের আর যারা আছে, কারণ সৌখী জানে তার স্ত্রী আছে, তার সন্তান হয়েছে ছেলে, তাদেরকে শোনানোর জন্যে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। কীরকম চেঞ্জ বা পরিবর্তন হয়েছে সৌখীর এই 4 বছরে। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে। বাপের শরীরের একটা সাদৃশ্য
এই বয়সের সৌখীর বাপের যে চেহারার আদল ছিল, অনেকটা সেই আদল এখন সৌখীর মধ্যে এসেছে। রোগা রোগা লাগছে যেন। সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? জেলে গেলে সৌখীর বাপেরও চেহারা একটু ভালো হয়ে যেত। এর আগেও যখন সৌখী জেলে গেছে, তারপরে জেল থেকে যখন ফিরে এসেছে, তখন তার চেহারার মধ্যেও একটা ভালো দিক সৌখীর মা লক্ষ্য করেছে, কিন্তু এবার যেন একটু অন্যরকম। সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? এবার কি? সৌখীর শরীরের জেলখানা থেকে ফিরে আসার পরেও চেহারা ভালোর পরিবর্তে খারাপ হয়ে যাওয়া, এটাই কি একটু অবাক হয়ে গিয়েছে সৌখীর মা। ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। তাহলে সৌখী অন্ধকারের মধ্যেই যে মৃদু আলো সে জ্বেলেছে, তাতেই যে দূর দেওয়াল পর্যন্ত যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। কাকে খুঁজছে, কাদের খুঁজছে, সেটা কিন্তু আর সৌখীর মাকে বলে দিতে হবে না। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না, জিজ্ঞাসা করে, হ্যাঁ এদের কাউকে দেখছি না। এতক্ষণে আর সৌখী চেপে রাখতে পারে না তার কৌতূহল, তার জিজ্ঞাসা। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। দাগ দিয়ে রাখো, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। কোন প্রশ্ন? ওই যে এদের কাউকে দেখছি না। জানা কথা যে জিজ্ঞাসা করবেই, এটাও দাগ দিয়ে রাখতে পারো, একই প্রসঙ্গ। তবু বুড়ি এতক্ষণ মুখ ফুটে কিছু বলেনি। বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে যদি সত্যি কথাটা বলে দেওয়া হয় কী কারণে বউ বাপের বাড়ি, তাই রেগে যেতে পারে। টাকার অভাব, খেতে দিতে পারে না, সংসার চলে না। তাহলে রাগটা গিয়ে পড়বে কাদের ওপর? তার ডাকাত দলের সদস্যদের ওপর, যাদের হয়তো দায়িত্ব ছিল সৌখীর অবর্তমানে, সৌখী ফিরে আসা না পর্যন্ত তাদের সংসারে কিছু কিছু মাসে মাসে টাকা দেওয়া। মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। তাই সৌখী একটু বাপের বাড়ি যে গিয়েছে এটা তো সত্যি, সে যাওয়ার কারণটা একটু অন্যভাবে ব্যাখ্যা করছে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই। ছেলে ছেলে করে মরে সৌখী। আগের বউটার ছেলেপিলে হয়নি, এ বউয়ের ওই একটি তো টিমটিম করছে। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না। খেয়ে দিয়ে জুড়িয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। কোন কথা? অর্থাৎ কেন সৌখী তার বৌমা এবং নাতিকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে, কি অবস্থার মধ্যে দিয়ে তার বর্তমান দিন চলছে, এই সমস্ত তার বর্তমান সাংসারিক হাল হকিকত, দুরবস্থার কথা সে একটু সময় করে, একটু সুযোগ বুঝে, একটু ঠান্ডা মাথায় বুদ্ধি করে তার সামনে বলবে। এই মুহূর্তে এক্ষুনি যদি প্রকৃত কথা, সত্য কথাটা বলে দেয়, তাহলে হয়তো মাথায় আগুন চলে যাবে এবং এখনই হয়তো সে দলের লোকেদের সঙ্গে বোঝাপড়ার জন্য ছুটবে। আর নাতির শরীর খারাপ, তার ছেলের শরীর খারাপ এ কথাও যদি বলে, তাহলে হয়তো এখানে সৌখীকে বেশি দিন সৌখীর মা ধরে রাখতে পারবে না। কেন? তার পরিবর্তে এবার সে একটু ব্যাপারটাতে অন্য রকমভাবে সৌখীর মা তার নাতি এবং বৌমার বাপের বাড়ি যাওয়ার কারণটা একটু অন্য রকমভাবে বলছে। কেন? মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? হ্যাঁ, না তাই কি বলছি নাকি? অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। সে যতটা না অপ্রতিভ, হকচকিয়ে যাচ্ছে, তার চাইতে হতাশ। বাপের বাড়ি চলে গেছে, হ্যাঁ যেতেই পারে, মেয়েরা যাবেই। সৌখীর মায়ের এই যুক্তিকে সৌখী মেনে নিতে বাধ্য হলেও মন থেকে সে কিন্তু পুরোপুরি মেনে নিতে পারে না। কারণ এতদিন পরে সে যখন ফিরছে,
তখন সে ছেলের মুখ দেখবে, তার স্ত্রীর সঙ্গে সে মিলিত হবে, দেখা পাবে। এই যে এত বড় একটা এতদিনের যে বিচ্ছেদ, অপূর্তি, সেটা সে পূরণ করতে পারছে না, তাই সে হতাশ। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। আন্ডারলাইন দ্য লাইন, এই লাইনটা আন্ডারলাইন করো। বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। এতক্ষণ সে একটা আনন্দ নিয়ে বাড়ি ফিরছিল, অ্যাডভান্স, আগাম সে ফিরছে, কিন্তু মুহূর্তের মধ্যে সে আনন্দটা নিভে গিয়ে অর্ধেক হয়ে গেল। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল যে তার ছেলে এতদিনে বুলি ফুটে গেছে, মার সঙ্গে কথা বা গল্প বলতে শুরু করেছে, তাই কি কথা বলে, কেমনভাবে কথা বলে, তার গলার স্বর কেমন, সেটা শুনবার আগ্রহে সে দরজায় টোকা না মেরে অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না, কারণ এই বয়সের ছেলেরা সাধারণত দুরন্ত হয়, এবং সৌখির ধারণা ছিল তার ছেলেও বোধহয় কি এই রাত্রিতে এর মধ্যে ঘুমিয়ে পড়েনি। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। এর মধ্যে যতই সৌখী না চাক, যতই সৌখীর মা না চাক ছেলে তাড়াতাড়ি এ বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাক, কিন্তু সৌখী সে রাত্রিতেই ঠিক করে ফেলে আগামীকালই সে চলে যাবে শ্বশুরবাড়ি এবং সেখান থেকে তার বউ ছেলেকে নিয়ে চলে আসবে। এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। অনেক কথা তার মা বলে চলেছে। এইবার কিন্তু আমরা দেখলাম সৌখীর মনো জগতের কথা, তার মনের ভাবনার কথা। তাই সৌখী যখন তার বাড়িতে ফিরেও সন্তান এবং স্ত্রীকে দেখতে পেল না, তখন সেই মনের মধ্যে যে হতাশা, যে কষ্ট তার মধ্যে দেখা দিল, সেই মানসিক চিন্তা অনুভূতির মধ্যে সে কিছুক্ষণের জন্য ডুবে থাকলো। তাই তার মায়ের মতন বিভিন্ন কথা বলে গেলেও তার কানে এলো না। শেষ কথাটা তার কানে এলো, কথাটা কি, নে হাত মুখ ধুয়ে নে। তাহলে আজ আমরা এই ক্লাসে এই পর্যন্তই আমরা পড়লাম। আবার পরের দিন এরপর থেকে আমরা শুরু করব। আমরা আশা করি গল্পটা আর কয়েকটা ক্লাসের মধ্যেই পুরোটা পড়ার আমরা শেষ করতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো।